আগামীকালের মধ্যে ড্রাইভারদের সঙ্গে কথা বলতে হবে। সিঁড়ির কাছে চলে এসেছে ওরা। ম্যাটকে আগে নামবার সুযোগ দিতে একপাশে সরে দাঁড়ালো জেমস। ম্যাট কয়েক ধাপ নেমে যাওয়ার পর পা বাড়ালো ও। আচমকা পেছন থেকে ওকে ঠেলা দিল কেউ। ছিটকে সামনের দিকে ছুটল শরীর। ভারসাম্য হারিয়ে হুমড়ি খেয়ে ম্যাটের উপর পড়ল ও। মরিয়া হয়ে রেলের উদ্দেশ্যে হাত বাড়ালো জেমস, কিন্তু নাগাল পেল না। ওর শরীরের ধাক্কায় বাঁকা হয়ে গেছে ম্যাটের দেহ। অস্পষ্ট স্বরে কাতরে উঠল সে। মুখ থুবড়ে পড়ল সিঁড়ির উপর। ধাপ বেয়ে গড়িয়ে নিচে নামতে শুরু করলো দেহটা। একেবারে শেষ ধাপে এসে থামল। অসহায়ভাবে তাকে অনুসরণ করলো জেমস। এক মুহূর্ত পরেই পাশে এসে থামল ওর গড়ানো শরীর। জেমসই আগে নিজের পায়ে উঠে দাঁড়ালো। মেঝের উপর মুখ থুবড়ে পড়ে আছে ম্যাট, নিথর। করিডোরের ওপাশের কামরা থেকে বেরিয়ে এলো এক লোক। পলকের জন্য দেখলো ওদের, তারপর ছুটে এলো। ম্যাটের শরীর উল্টে দিল জেমস। চেতনা হারিয়েছে সে। অদ্ভুতভাবে বেঁকে গেছে ডান পাটা। সাবধানে তোলো ওকে, পাশে এসে দাঁড়িয়ে বলল আগন্তুক। বোধ হয় পা ভেঙে গেছে ওর। 8। ম্যাটের অচেতন দেহ যখন কোয়ার্টারে নিয়ে এলো জেমস, ততক্ষণে ওখানে পৌঁছে গেছে শেরিফ সাম লয়েল আর এক ডাক্তার। কৌতূহলী লোকজনদের কামরা থেকে বের করে দিয়ে বেডরুমে চলে এলো জেমস। ম্যাটকে পরীক্ষা করে দেখছে ডাক্তার। পাশে দাঁড়িয়ে আছে জেনি। রান্নাঘরে শেরিফকে দেখতে পেল ও। সেলিয়া হিউস্টনের সঙ্গে নিচু স্বরে আলাপ করছে। দৃশ্যটা বেখাপ্পা লাগলেও এ নিয়ে ভাববার অবকাশ পেল না ও, বরং উদ্বিগ্ন দৃষ্টিতে তাকালো ডাক্তারের দিকে। ছোটখাটো ছিন্নদেহী মানুষ সে, মুখে দাড়ির জঙ্গল, ক্রমাগত হেসকি তুলছে। সম্ভবত কঙ্কাশন হয়েছে ওর। সিধে হয়ে জেনের উদ্দেশ্যে বলল ডাক্তার, মাথার হাড়ে ফাটল ধরেনি, অবশ্য পা ভেঙেছে। ঘুরে জেমসের দিকে ফিরল। স্লিপ দরকার। কি ধরনের জিনিস দরকার? স্প্লিন্ট দরকার। কি ধরনের জিনিস দরকার বর্ণনা দেওয়ার সময় কয়েকবার হেসকে তুলল সে। জেনের সঙ্গে চোখাচোখি হলো জেমসের। বড় বড় হয়ে গেছে মেয়েটার চোখ। চাউনিতে আশঙ্কা। বলবার মতো কিছুই খুঁজে পেল না জেমস। ঘুরে কামরা থেকে বেরিয়ে এলো। গলি ধরে ওয়াগন ইয়ার্ডে এসে জমিয়ে রাখা কাঠের দিকে এগোলো। চিরা করা কাঠ তুলে নেয়ার সময় ঝুঁকে নিচু হলো ও। আচমকা কাঁধে ব্যথা আর টান অনুভব করলো। তীব্র ব্যথা ছড়িয়ে পড়ল পুরো হাতে। বিড়বিড় করে নিজের উদ্দেশ্যে খিস্তি করল জেমস। দুর্ঘটনার পর থেকে বাম হাত অনুভূতি শূন্য হয়ে গেছে, এই প্রথম টের পাচ্ছে। কিছুক্ষণের জন্য হাতটা ব্যবহার না করাই শ্রেয়। হাতের আঙুলগুলো ছড়িয়ে দিল। টের পেল নাড়তে পারছে। তাহলে ঠিকই আছে, কিছুটা সন্তুষ্টির সঙ্গে ভাবল জেমস। কাঠ নিয়ে কোয়ার্টারে ফিরে এলো ও একটু পর। এতক্ষণ টের না পেলেও এখন আর ভুলতে পারছে না ব্যথাটা। দাঁতে দাঁত চেপে সহ্য করবার চেষ্টা করছে। স্প্লিন্ট লাগানোর সময় ডাক্তারকে সাহায্য করলো ওরা। তীব্র ব্যথায় চেতনা ফিরে পেল ম্যাট। মৃদু নড়ে উঠল। ডাক্তারকে বিদায় দিয়ে রান্নাঘরের দিকে এগোলো জেনি। ওকে অনুসরণ করলো জেমস। টেবিলে বসে আছে শেরিফ সাম লয়েল। উল্টো দিকে কিছু দূরে দাঁড়িয়ে আছে সেলিয়া হিউস্টন। ওদেরকে দেখে স্বস্তি বোধ করলো যেন মেয়েটা। এগিয়ে এলো জেনির দিকে। কোনোভাবে সাহায্য করতে পারি তোমাকে? আন্তরিক কণ্ঠে জানতে চাইল সেলিয়া। স্মিথ হেসে ধন্যবাদ জানালো জেনি।
বিদায় নিয়ে দরজার দিকে এগোলো সেলিয়া। হঠাৎ ঘুরে দাঁড়ালো। কাল সকাল থেকে কাজ শুরু করব, মিস্টার কারভার। হ্যাঁ, হাত নেড়ে বিদায় জানলো জেমস। শেরিফের দিকে ফিরল। নীরব অসন্তোষ আর বিদ্বেষ নিয়ে পরস্পরের দিকে তাকিয়ে থাকলো ওরা। গত রাতের ঘটনা স্মরণ করছে দুজনেই। টাকা নিয়ে পালিয়ে গিয়েছিল জেমস। বেশি সময় নেব না। হঠাৎ মুখ খুলল শেরিফ। রায়ানের এই অবস্থা হলো কিভাবে? ওর পিছু পিছু সিঁড়ি দিয়ে নেমে আসছিলাম আমি। পিছন থেকে আচমকা আমাকে ধাক্কা দিয়েছে কেউ। অদ্ভুত ব্যাপার কি জানো, লোকটাকে দেখিনি আমরা, কিংবা কোনো শব্দ শুনতে পাইনি। সম্ভবত সিঁড়ির আশেপাশে লুকিয়েছিল সে। ম্যাটের উপর হুমড়ি খেয়ে পড়লাম আমি। তারপর দুজনেই সিঁড়ির উপর পড়লাম। ম্যাটের মতো আমারও একটা পা ভাঙতে পারত, তাই? চিন্তিত দেখালো লোয়েলকে। নিচের ঠোঁট কামড়ে ধরেছে। এমন জঘন্য কাজ করবার পিছনে কার বা কি ধরনের মোটিভ থাকতে পারে? বুমটাউন মানেই অপরাধ আর ঝামেলা। মোটিভ ছাড়া অপরাধ করে কেউ? বিদ্রুপের স্বরে জানতে চাইল জেমস। দৃষ্টি লেগে আছে শেরিফের মুখে। লাল হয়ে গেল লোয়েলের মুখ। মানছি, এখনো পুরোপুরি শান্তি প্রতিষ্ঠিত হয়নি এখানে, তবে চেষ্টা ত্রুটি করছি না আমরা। হ্যাঁ, চেষ্টা ত্রুটি করো না যখন তোমার নিজের ইচ্ছে আর স্বার্থ থাকে, যোগ করল ও। তীব্র অসন্তোষ দেখা গেল স্যাম লয়েলের কটা রঙের চোখে। তারপর খানিকটা কৌতূহল ফুটে উঠল। শীতল দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকলো জেমস। বেপরোয়া ইচ্ছে ধুকপুক করছে মনে। পারলে চড়াও হয় লোকটার উপর। বেশ, সাহায্য করবার ইচ্ছে যখন নেই তোমার, কি আর করা? শেষে মৃদুস্বরে বলল শেরিফ। সহযোগিতা না করলে কিভাবে এগোবো? আলবৎ করব, দাঁতে দাঁত চেপে বিড়বিড় করল জেমস। ম্যাটের দুর্ভাগ্যের খবর এতক্ষণে সারা শহরে চাওর হয়ে গেছে। একমাত্র তুমিই দেখছি ওই ঘটনার তাৎপর্য বুঝতে পারছো না। চায়না বয়ের কাজটা পেতে চেয়েছিল মোনার্ক, কিন্তু পায়নি। চুক্তির পূর্বশর্ত হিসেবে একদিনে 400 টন আকরিক শিপমেন্ট করবার জন্য প্রয়োজনীয় ওয়াগন আর লোকবল আছে আমাদের এখন। অথচ একেবারে সময় মতো ম্যাটের পা ভেঙে গেল। নির্বিকার মুখে বলে গেল জেমস। অদ্ভুত, তাই না? এমন কাকতালীয় ঘটনা কয়টা ঘটে এই শহরে? শেরিফ, ম্যাট আমাদের সেরা ড্রাইভারদের একজন। বলতে চাইছে ওয়েস্টার্ন যাতে কন্টাক্ট না পায়, সেটাই চাইছে মোনার্ক? সম্ভাবনাটা বাতলে দিলাম শুধু। শঙ্কিত দৃষ্টিতে জেমসকে দেখছে জেনিফার রায়ান। ওর আশঙ্কা শেরিফের সঙ্গে হয়তো বেপরোয়া হয়ে উঠবে জেমস। দীর্ঘ দেখাচ্ছে ওর চোয়াল। কথা বলবার সময় পেশিগুলো শক্ত হয়ে যাচ্ছে। চোখে শীতল রাগ, কিন্তু সেটাকে এখনো আয়ত্তে রেখেছে। আজগুবি কল্পনা, নিরপেক্ষ সুরে মন্তব্য করলো শেরিফ। মাত্র একটা শব্দে পুরো পরিস্থিতি এর মূল্যায়ন করলো সে। ওয়েস্টার্নের সাফল্যের সম্ভাবনা এখন অনেক বেশি শেরিফ। যেভাবেই হোক হাতের কাজটা শেষ করব আমরা। এটা শেষ না করে অন্য কোনো দিকে মনোযোগ দেব না আমি। তবে কাজ শেষে ধৈর্যও ধরব না। মাথায় একটা তালি খাতা রেখেছি। ওখানে মোনার্কের দেনার পরিমাণ বাড়ছে কেবল। কেই কারভারকে জানিও কথাটা। স্মিথ হাসল শেরিফ। আমোদের ভঙ্গিতে বেঁকে গেল ঠোঁটের কোণ। সেক্ষেত্রে কোনো ঝামেলা শুরু হলে প্রথমে তুমি জবাবদিহি করবে কারভার। শুরু মোটেই না, আমি বরং শেষ করব। সোজা হয়ে দাঁড়ালো লোয়েল। সসম্ভ্রমে বউ করল জেনির উদ্দেশ্যে। তারপর ঘুরে বেরিয়ে গেল। একই জায়গায় দাঁড়িয়ে থাকলো জেমস। সিঁড়িতে শেরিফের পায়ের শব্দ শুনতে পাচ্ছে পরিষ্কার। ওকে খেপিয়ে দিয়েছ তুমি জেমস। জেমসের ক্ষুব্ধ দৃষ্টি স্থির হলো জেনির উপর। ধীরে ধীরে চাহনি থেকে রাগ হারিয়ে গেল হয়তো। ম্যাটের কামরার দিকে এগোলো জেনি। একই জায়গায় দাঁড়িয়ে থাকলো জেমস। আনমনা হয়ে গেছে। এই শহর, এখানকার আইন, জীবনযাত্রা সবই দ্বিধান্বিত করে তুলেছে ওকে।
শেরিফ সাম লয়েলের চরিত্র ধোয়াটে মনে হচ্ছে। আচরণে নিজেকে পুরোপুরি সৎ না হলেও অন্তত দীর্ঘচেতা হিসাবে প্রমাণ করবার চেষ্টা করে লয়েল, কিন্তু কেই কারভারের বিরুদ্ধে আইন ব্যবহারের ক্ষেত্রে তার দুর্বলতা রীতিমতো দৃষ্টিকটু। স্টেজ ডাকাতির অভিযোগ পাত্তা দেয়নি, অথচ মোনার্কের সেফ লুট করবার অভিযোগে ঠিকই গ্রেপ্তার করেছে ম্যাটকে। পিউতে কেই কারভার শুধু প্রভাবশালী নয়, রীতিমতো কেউকেটা লোক। সেক্ষেত্রে শেরিফের দুর্বলতা বা অনীহা ব্যাখ্যা করা যায়, হয়তো অন্য কোনো অফিসারও তাই করত। কসমোপলিটনের ঘটনা বিশ্বাস করেনি শেরিফ। বাজি ধরে বলতে পারবে জেমস দৃশ্যত মোনার্কের বিরুদ্ধে যায়, এমন কোনো কিছুই বিশ্বাস করানো যাবে না তাকে। এ থেকে একটা ব্যাপার পরিষ্কার, পিউতে আইনের কোনো সাহায্য পাওয়া যাবে না, বরং বাধাই আসবে। চূড়ান্ত মোকাবেলার সময় হয়তো তপ্ত সীসার মাধ্যমে নিষ্পত্তি হবে সবকিছুর। তখন ওর বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে শেরিফ। ওয়েস্টার্ন ফেইট কোম্পানির দায়িত্ব এখন কেবলই ওর। তিক্ত মনে উপলব্ধি করল জেমস। ব্যবসা বাড়াতে যাচ্ছে কোম্পানি, সাফল্যের আশায় ঝুঁকি নিচ্ছে। ঠিক এ সময়ে দীর্ঘদিনের জন্য বিছানায় পড়েছে ম্যাট। কোম্পানির এই দুঃসময়ে কেবল সেই দীর্ঘ হাতে পরিচালনা করতে পারত। কিন্তু আপাতত জেমসের উপর নির্ভর করছে সবকিছু। অভিজ্ঞতা বলতে ওর আছে দুটো জিনিস, মানুষ চিনবার ক্ষমতা আর সে অনুযায়ী কাজ করবার দক্ষতা। এমনকি এড়িয়ে যাওয়ার উপায়ও নেই, যেহেতু জেনির কথাও ভাবতে হবে। তাই করা উচিত নয় কি অন্তত মিথ্যে সান্ত্বনা দেওয়া বা চূড়ান্ত ভরাডুবির চেয়ে তাই ভালো নয় কি? ধীর পায়ে ম্যাটের বেডরুমের দিকে এগোলো জেমস। ঘুমাচ্ছে সে। পাশে একটা টুলে বসে আছে জেনি। ওর পদশব্দ পেয়ে চোখ তুলে তাকালো। কি করবো আমরা জেমস? জানতে চাইলো মেয়েটা। যা বলতে এসেছি। মনে পড়তে লজ্জিত হলো জেমস। কখনো এই কথা বলতে পারবে না, সেই দীর্ঘতা নেই ওর। জেনিফার রায়ানের মুখে এমন কিছু ছিল যা থমকে দিল ওকে। মেয়েটির চোখে অগাধ বিশ্বাস আর আস্থা। মুখে না বললেও জেমস আজ করতে পারল নিজের সর্বস্ব ওর হাতে তুলে দিয়েছে জেনি, নিশ্চিন্তে নির্ভর করছে। কি করব? প্রতিধ্বনি করল ও। নিচেও কিন্তু আত্মবিশ্বাসী শোনালো কণ্ঠ। এতদিন যা করতে চেয়েছি তাই করব জেনি। কাল হয়তো কথা বলতে পারবে ম্যাট। বিছানায় শুয়ে থেকে ব্যবসা চালাতে পারবে ও, এবং ওর নির্দেশগুলো তামিল করব আমি। চায়না রয়ের টেইলের ব্যাপারে ম্যাট কখনো দাবি করেনি পিউতের সেরা ড্রাইভার ও করেছে না। শ্রেয়ান কণ্ঠে উত্তর দিল জেনি। তাহলে সেরা লোকটিকে ভাড়া করব আমরা। দরকার হলে লোকটার কানের পাশে পিস্তল চেপে ধরে ওয়াগান চালাতে বাধ্য করব। হেসে উঠল জেনি, কিন্তু হাসিটা প্রায় অপ্রকৃতিস্থ শোনালো। জেমস বুঝতে পারলো শিগগিরই ভেঙে পড়বে মেয়েটা। ম্যাটকে সুস্থ করে তোলো জেনি। নিজে যতটা আত্মবিশ্বাসী তার চেয়েও বেশি দীর্ঘ শোনালো ওর কণ্ঠ। এদিকে ওয়েস্টার্নকে ঠিকই চালিয়ে নেব আমি। কিন্তু বিছানায় শোয়ার পর দীর্ঘ 2 ঘন্টা ছটফট করে কাটলো ওর। স্থির দৃষ্টিতে সিলিংয়ের দিকে তাকিয়ে থাকলো। একটা সমাধানে পৌঁছতে চাইছে। ফেইটিং ব্যবসা সম্পর্কে ওর জ্ঞান নিতান্ত অল্প। জানে না নিজস্ব ক্রু ছাড়া আদৌ দক্ষ কোনো ড্রাইভার আছে কিনা, কতটা বিশ্বস্ত এরা। ম্যাটের অসুস্থতার কথা জানতে পারলে জিরার্ড মত বদলে ফেলবে না তো? এরকম অসংখ্য উত্তরহীন প্রশ্ন একসময় ঘুম এনে দিল ওর চোখে। ওয়েস্টার্ন ফেইট ত্যাগ করবার পরও জেমস কারভারের প্রসন্ন হুমকি বা বিতৃষ্ণা দৃষ্টি ভুলতে পারেনি শেরিফ স্যামুয়েল। কিন বিলিংসের উপর চরম বিতৃষ্ণা অনুভব করছে সে। এমন বোকামি করল কেন গাধাটা? জেমস আর ম্যাট দুজনেই মারা পড়তে পারত, অথচ ওদের পরিকল্পনা ফলপ্রসূ হওয়ার জন্য এ দুজনের বেঁচে থাকা একান্ত জরুরি। কসমোপলিটনের বারে ঢুকলো শেরিফ। কিন বিলিংস নেই এখানে। ধৈর্যের সঙ্গে একের পর এক সেলুনে ঢু মারতে শুরু করলো ও।
আধ ঘন্টা পর অখ্যাত এক সেলুনের পিছনের কামরায় পাওয়া গেল মোনার্ক ম্যানেজারকে গভীর মনোযোগে পোকার খেলছে। শেরিফকে ঢুকতে দেখে অন্য খেলোয়াড়দের উদ্দেশ্যে ক্ষমা প্রার্থনা করল বিলিংস। কাউকে কিছু বলবার সুযোগ না দিয়ে সরে এলো টেবিল থেকে। সেলুনের গ্যালারির নিচে করিডোরে শেরিফের সঙ্গে মিলিত হলো সে। পিছনে যাও, ক্ষুব্ধ স্বরে বলল লোয়েল। একসঙ্গে পিছনের গলিতে বেরিয়ে এলো ওরা। চারপাশে আবছা অন্ধকার, আশেপাশে কেউ নেই দেখে নিশ্চিন্ত হলো শেরিফ। ঘুরে বিলিংসের দিকে ফিরল। কি ধরনের জুয়া খেলছো তুমি, কিন? তপ্ত স্বরে জানতে চাইল লোয়েল। আমি? তোরপে উঠল বিলিংস। একই প্রশ্ন তো আমারও। আমাদের কোথায় নিয়ে যেতে চাইছো তুমি? শেরিফের বিস্ময় দেখে নীরব হয়ে গেল মোনার্ক ম্যানেজার। ম্যাট রায়ানকে সিঁড়ি থেকে ফেলে দেওয়ার ব্যাপারটা সম্পর্কে জানতে চাইছি, শেষে ব্যাখ্যা করল সে। আমিও তাই জানতে চাইছি, কেন কাজটা করেছ? গাধা, আমি করিনি। সেলুনের পিছনের কামরা থেকে ছিটকে আসা এক ফালি আলোর মধ্যে এসে দাঁড়ালো ওরা। পরস্পরের দিকে তাকিয়ে থাকলো। দুজনের মুখেই চাপা বিস্ময় আর অসন্তোষ। বলতে চাইছো জেমস কারভারকে ঠেলা দাওনি তুমি? ঠিক। সন্ধ্যার পর থেকে এই সেলুনে ছিলাম আমি। একেবারের জন্যও চেয়ার ছেড়ে উঠিনি স্যাম। বিশ্বাস না হলে সেলুনে গিয়ে অন্যদের জিজ্ঞেস করে দেখো। ঘটনার সময় কসমোপলিটনের ফারো টেবিলের কাছে ছিলাম আমি, জানালো শেরিফ। প্রমাণ করতে পারবো। কিছুক্ষণের জন্য নীরব হয়ে গেল দুজনেই। এ অবসরে অবশ্যম্ভাবী প্রশ্নটা দাঁড় করালো কিন বিলিংস। তাহলে কারভারকে ঠেলা দিল কে? শ্রাক করল লয়েল। স্থির দৃষ্টিতে দেখছে অন্যজনকে। এখনো সন্দেহ লেগে আছে চোখে মুখে। ওরা দুজনেই মারা পড়তে পারত। ভেবে দেখেছ তাহলে আমাদের কি অবস্থা হতো? ভস্কট হয়ে যেত সব, স্বীকার করল বিলিংস। দ্বিধা কাটেনি এখনো। কণ্ঠে সংশয় প্রকাশ পেল পরের কথায়। বাজি ধরতে পারোস স্যাম, মাসুল গুনতে হতো আমাদের। দীর্ঘ নীরবতা নেমে এলো। কেউই মুখ খুলল না। পরস্পরের ব্যাপারে সন্দিগ্ধ এখনো, কিন্তু একই ভাবনা দুজনের মাথায়। আজকের দুর্ঘটনাকে কিভাবে কাজে লাগানো যায়। ধৈর্য জিনিসটা বরাবরই কম কিন বিলিংসের। সেই প্রথম মুখ খুলল। বেশ, তুমি কাজটা করনি, আমিও করিনি, কিন্তু দুর্ঘটনা ঠিকই ঘটেছে। থেমে চিন্তাটা নিজের মনে নেড়েচেড়ে দেখল সে। আমার মনে হচ্ছে স্যাম, শেষ পর্যন্ত ঘটনাটা আমাদের পক্ষেই যাবে। কিভাবে? জিরার্ডের সঙ্গে দেখা করেছে ম্যাট, তাই না? চায়না বয়ের কন্ট্যাক্ট পাচ্ছে ওরা। কাল বা পরশু শিপমেন্ট করবে নিশ্চয়। অন্তত চিন্তা করেছে। হ্যাঁ, জিরাল তাই বলেছে আমাকে। একটা ওয়াগন নিজেই ড্রাইভ করতো ম্যাট। 10টা ওয়াগন আর মোটামুটি দক্ষ 9জন ড্রাইভার আছে। এখন ওয়েস্টার্নের একজনও বেশি নয়। তাতে কি? দুর্ঘটনার কারণে রাইড করতে পারবে না ম্যাট। আরেকজন ড্রাইভার দরকার হবে ওদের। এই শহরে ড্রাইভারের অভাব আছে নাকি? কিন্তু যদি না পায়? মুহূর্তখানেক নীরব থেকে হেসে উঠল স্যাম লয়েল। আনমনে মাথা নাড়ছে। পিউতে ড্রাইভারের অভাব নেই কিন। ধরো তারপরেও পেল না ওরা। তাহলে কন্ট্যাক্ট পাওয়ার আশা নেই ওয়েস্টার্নের। একজন ড্রাইভার কম হলে অন্তত 40 টন আকরিক শিপমেন্ট বাকি রয়ে যাবে। ভাবছ মোনার্ক হয়তো ড্রাইভারদের কিনে নেবে, কিন্তু সবাইকে কিনে নিতে পারবে না, তাই না? টাকা হলে সব কিছু সম্ভব, এবং কেই কারভারের কাছে ওই জিনিসটার অভাব নেই। ওয়েস্টার্ন যাতে কন্ট্যাক্ট না পায় সেজন্য দরকার হলে $1,00,000 খরচ করবে সে। অন্য মনস্ক দেখালো কিন বিলিংসকে। হাত নেড়ে এগোতে উদ্যত হলো। সো লং স্যাম, কোথায় যাচ্ছ? একটা আইডিয়া এসেছে মাথায়। দেখা যাক কাজে লাগানো যায় কিনা। সফল হলে রাতে দেখা করব তোমার সঙ্গে। খানিকটা কঠোর হয়ে গেল মোনার্ক ম্যানেজারের মুখ। নিজের কাজ করে যাও স্যাম, এদিকটা আমাকে সামলাতে দাও। আলাদা হয়ে গেল ওরা।
গলি ধরে হারিয়ে গেল বিলিংস, আর সেলুনে ফিরে গেল শেরিফ স্যামুয়েল। ক্ষীণ সন্দেহের বীজ রয়ে গেছে মনে। পার্টনারকে কি বিশ্বাস করা উচিত ভাবছে দুজনেই। ম্যাট রায়ানের দুর্ঘটনার জন্য আসলে কে দায়ী? স্বাভাবিকভাবেই আরেকটা প্রশ্ন এসে যায়, অন্য কেউ আছে এর পিছনে? কে সেই লোক, কিংবা তার কি উদ্দেশ্যই বা কি নয়। ম্যাট বা জেনে জাগবার আগেই ভোরে নাস্তা সেরে বেরিয়ে এলো জেমস। কোয়ার্টার থেকে বেরিয়ে দেখলো সিঁড়ির নিচের ধাপে বসে আছে জ্যাক রাইলি। পরিচ্ছন্ন কাপড় তার পরনে, লাল ক্যালিকো শার্ট আটসাট হওয়ায় বুকের কাছে টান টান হয়ে আছে। ঘটনাটা শুনেছি, বিষণ্ণ সুরে বলল সে। পা ভাঙা ছাড়া আর কোনো অসুবিধা হয়নি ওর, তাই না? অন্যমনস্কভাবে নট করল জেমস। জ্যাক, সব কিছু আপাতত আমাদের উপর নির্ভর করছে। শিপমেন্টের জন্য কাল আকরিক তৈরি রাখবে জিরার্ড। কয়জন ড্রাইভার আছে আমাদের? ম্যাট ছাড়া 9 জন। আরেকজনকে খুঁজে বের করতে পারবে না? ডে শিফটের ক্রুরা কি ব্যস্ত থাকবে? মাথা নাড়ল জ্যাক। খুব বেশি আশা করো না। তোমার মতোই ছোটোখাটো ওয়াগনের দক্ষ ড্রাইভার ওরা, কিন্তু এই কাজের জন্য উপযুক্ত নয় কেউ। ভাড়া করা যাবে এমন কেউ কি নেই? বোনাস বা 1 মাসের বাড়তি পাওনার বিনিময়ে ব্যবস্থা করতে পারবে না? নিশ্চিত বলতে পারছি না, হিসাবি সুরে বলল জ্যাক। দেখি চেষ্টা করে, দরকার হলে সারাদিন খুঁজব। ভোর বলেই রাস্তায় অন্য সময়ের চেয়ে লোকজন কম। পাতলা কম্বলের মতো সারা শহরটাকে ঘিরে রেখেছে ঘোলাটে ধোঁয়া। মেঘহীন আকাশকে স্নান করে দিয়েছে। প্রায় সব বাড়ি থেকে ধোঁয়া উঠছে, এবং মিলগুলোতে ডে শিফট শুরু হয় এ সময়। স্টোরগুলো খোলেনি এখনো, কিন্তু সব সেলুনই খোলা। ভিতরে হই হল্লাও চলছে, তবে রাতের তুলনায় অনেক কম। ডেজার ডাস্টের দিকে এগোলো জ্যাক। ডে শিফটের ড্রাইভাররা 4টার মধ্যে চলে আসে এখানে। চোখ খুলবার আগে 1 রাউন্ড পান করে ওরা, তারপর কাজে যায়। সেলুনের বাইরে জ্বালানো লণ্ঠনগুলো জ্বলছে এখনো। ভিতরে ঢুকে অবাকই হলো জেমস। 30 খদ্দের বারের কাছাকাছি সার বেঁধে রাখা টুলে বসে আছে, কিংবা মেহগনির সঙ্গে কোমর বা নিতম্ব ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। ভিড়ের মধ্যে তীক্ষ্ণ দৃষ্টি চালালো জ্যাক, তারপর বারের কাছাকাছি দাঁড়িয়ে পড়ল। কাঁধে টোকা মেরে পাশের লোকটার দৃষ্টি আকর্ষণ করলো ও। সবাই গেছে কোথায়? উত্তরে বারের পিছনের দেয়ালে হেলান দিয়ে রাখা বোর্ড দেখালো লোকটি। চক দিয়ে লেখা একটা নোটিশ রয়েছে বোর্ডে। দিনে $8 মজুরিতে কাজ করতে আগ্রহী ড্রাইভারদের ভোর 3টার মধ্যে মোনার্কের অফিসে যোগাযোগ করবার অনুরোধ জানানো যাচ্ছে। ধীরে ধীরে সশব্দে নোটিশটা পড়ল জ্যাক। শেষে জেমসের দিকে ফিরল। মুখ দেখে মনে হচ্ছে যেন সপাটে চর কষেছে কেউ। আবারও ওদেরকে টেক্কা দিয়েছে কেই কারভার, হ্যারি। চিৎকার করে বারকিপের দৃষ্টি আকর্ষণ করল জ্যাক। মোনার্কে গেছে কজন? ঘোড়ার মিউলের আগপাশ আলাদা করে চিনতে পারে এমন সব লোকই গেছে, জানালো হ্যারি, কণ্ঠে তামাশার সুর। জো হামফ্রে নিশ্চয়, আর্চমুস্টার গেছে। একের পর এক প্রায় ডজন খানেক নাম বলে গেল জ্যাক। একই উত্তর পাওয়া গেল। একটা বোতল আর 2টো গ্লাস দাও আমাকে, প্রায় গঙ্গানির মতো শোনালো জ্যাকের কণ্ঠ। আচ্ছা, লেঠায় পড়েছি তো, ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। বোতল আর গ্লাস নিয়ে টেবিলে এসে বসলো সে। পাশে বসলো জেমস। পরপর 2 গ্লাস পান করলো জ্যাক। হ্যাট দিয়ে নিজের মাথায় বাড়ি মারছে। অধৈর্য ভঙ্গিতে, মাঝে মধ্যে উদাস দৃষ্টিতে জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকলো। অসহায় বোধ করছে জেমস। জানে এখানে কিছুই করবার নেই ওর। জ্যাকই ভরসা, পারলে সেই কোনো ড্রাইভার জোগাড় করতে পারবে। একটা নাম বলল জ্যাক। কাগজে নামটা টুকে রাখলো জেমস। কিছুক্ষণের মধ্যে আরো কয়েকটা নাম জানালো সে। অন্য কারো কথা মনে আসছে না। বিষণ্ণ হতাশ স্বরে জানালো বিশালদেহী ড্রাইভার। মনে হয় না কেউ বাকি আছে। তালিকাটা দেখলো জেমস। মোট 10টা নাম। মন খারাপ করো না জেমস,
খানিকটা নরম সুরে যোগ করল সে। মিউল রাইড করতে পারে এমন হাজার লোকের নাম বলতে পারবো, কিন্তু চায়না বয় থেকে একবার নিচের দিকে তাকালে বমি করতে শুরু করবে এসব লোক। দক্ষ সাহসী ড্রাইভার দরকার, কারণ লিভারি রিগের জন্য কাউকে দরকার নেই আমাদের। তালিকাটা ভাগ করলো ওরা, তারপর আলাদা আলাদা পথে রওনা দিল। 6H খনির উদ্দেশ্যে যাত্রা করলো জেমস। দুটো বোর্ড হাউস, নাপিতের দোকান, দুটো সেলুন, শহরের শেষ দিকে একটা শ্যাক, তিনটে জুয়ার আড্ডা হয়ে শেষে সিয়েরা নেগ্রার স্টাম্প মিলে চক্কর দিল। দুপুর পর্যন্ত তালিকার প্রতিটি নামই বাদ পড়ে গেল। দুজন মোনার্কের প্রস্তাব গ্রহণ করেছে, একজন অসুস্থ, একজন পাহাড়ে প্রসপেক্টিং করতে গেছে, আরেকজন ঠিক আগের রাতে কাজ পেয়ে ক্যালিফোর্নিয়ায় চলে গেছে। কিন্তু তারপরও আশায় থাকলো জেমস, কারণ তালিকার বাকি অংশ জ্যাকের কাছে আছে। দুপুর 1টার দিকে ওয়াগন ইয়ার্ডে ফিরে এলো জেমস। খিদে পেয়েছে, তাছাড়া ম্যাটের জন্য উদ্বিগ্ন বোধ করছে। কিন্তু কোয়ার্টারের দিকে এগোতে গিয়েও মত বদলে ফেলল। জেনির সঙ্গে দেখা হয়ে যাবে তাহলে, ব্যর্থতার কথা জানাতে হবে ভেবে প্রায় ঘৃণা করছে অনুভূতিটা। দেখা যাক জ্যাক কাউকে খুঁজে পেয়েছে কিনা, তার আগে ম্যাট বা জেনির মুখোমুখি না হওয়াই ভালো। আধ ঘন্টা পর এলো জ্যাক। মুখ দেখেই যা বুঝবার বুঝে নিল জেমস। হসলার ফিল গ্রাইমেসের সঙ্গে কথা বলছিল ও। সামনে এসে হতাশ ভঙ্গিতে মাথা নাড়ল বিশালদেহী ড্রাইভার। পেলে কাউকে? জানতে চাইল সে। না। খিস্তি করে দরজার কাছে বসে পড়ল জ্যাক। ম্যাটের তালিকা অনুযায়ী খুঁজে দেখেছ? পিছন থেকে ওদের উদ্দেশ্যে বলল ফিল গ্রাইমেস। বাড়তি ড্রাইভারদের একটা তালিকা আছে ওর, কাজে লাগবে ভেবে রেখে দিয়েছে। কোথায় আছে ওটা? অফিসে কোথাও আছে। দ্রুত অফিসের দিকে এগোলো জেমস, অনুসরণ করছে জ্যাক। ভিতরে ঢুকলো ওরা। কামরায় একমাত্র আসবাবপত্র, টেবিলের ওপাশে বসে আছে সেলিয়া হিউস্টন। মেয়েটিকে দেখে প্রায় চমকে উঠল জেমস। তারপরে মনে পড়ল আজ থেকে কাজ করবার কথা সেলিয়ার। তোমার নির্দেশ মতো কাজ করতে এসেছি মিস্টার কারভার, লেজার থেকে চোখ তুলে বলল সেলিয়া। ভালো করেছ, অন্য মনস্ক স্বরে বলল জেমস। সব কাগজপত্র দেখেছ? না স্যার, কিছু বইপত্র খুঁজে পেয়েছি অবশ্য। নামের তালিকা আছে এমন কোনো কাগজ পেয়েছ? ড্রাইভারদের একটা তালিকা খুঁজছি আমি। বুড়ো কোচকালো সেলিয়া হিউস্টন, তারপর মাথা নাড়ল। উঠে দাঁড়িয়ে ওদেরকে খুঁজে দেখবার আমন্ত্রণ জানালো। কাজটা সে বোকামি ছাড়াও নিষ্ফলা বলে মনে হলো। ম্যাট নিশ্চয় জানে কোথায় আছে ওঠা, কিন্তু ওর সঙ্গে দেখা করতে গেলে জেনির মুখোমুখি হতে হবে। নিজেকে স্মরণ করিয়ে দিল জেমস। মাথা নেড়ে চিন্তাটা বাতিল করে দিল। একই জায়গায় দাঁড়িয়ে থাকলো দ্বিধান্বিত। মিস্টার রায়ানের বদলে একজন ড্রাইভার খুঁজছো তোমরা? মৃদস্বরে জানতে চাইল সেলিয়া। নট করল জেমস। বুড়ো জিম রাফের সঙ্গে কথা বলেছ? সপাটে হাতের তালুতে ঘুষি চালালো জ্যাক রাইলি। ওই একজনই বাদ পড়েছে জেমস, পারবে ও নিশ্চয়। দোআঁশলা সে, আধা পিউতে। বুড়ো হলেও কাজটা করতে পারবে, নিশ্চিন্ত থাকতে পারো। চায়না বয় থেকে আকরিক নামিয়ে আনতে পারবে ও। দ্রুত দরজার দিকে এগোলো জ্যাক। চিন্তা করো না জেমস, ওকে ঠিক ম্যানেজ করে ফেলবো। তারপর ছুটে বেরিয়ে গেল সে। স্বস্তি অনুভব করছে জেমস। ক্রমশ সারা শরীরে ছড়িয়ে পড়ছে অনুভূতিটা। ক্লান্ত দেহ একটা চেয়ারে চাপিয়ে দিল। লাঞ্চের জন্য এবার যেতে পারি আমি মিস্টার কারভার? জানতে চাইল সেলিয়া হিউস্টন। নিশ্চয়, সহাস্যে বলল ও। অলস দৃষ্টিতে মেয়েটিকে টেবিল গুছিয়ে পকেট বই তুলে নিতে দেখল। গত রাতে এটাই ছিল সেলিয়ার সঙ্গে। চকিতে একটা ভাবনা খেলে গেল মাথায়। এবার বলো তো, মৃদস্বরে বলল জেমস, কিভাবে জিম রাফের কথা জানলে তুমি? মুখোমুখি হলো মেয়েটা। সুচিরি মুখে কোনো ভাবান্তর নেই। গত রাতে বলিনি বুঝি? পিউতে কিছুদিন ফেইটিং করেছে আমার ভাই। সেরা ড্রাইভারদের নিয়ে গল্প করত ও। চিঠিতে লিখে জানাতো আমাকে। ওর কাছ থেকে জিম রাফের নাম জেনেছি।
হঠাৎ মনে পড়ে গেল। নোট করল জেমস। লোকটাকে পেলে ঘাড় বাজবে আমাদের। আশা করছি প্রমাণ করতে পারবো। শুধু শুধু আমাকে বেতন দেবে না তোমরা, হেসে বলল সেলিয়া। মেয়েটিকে বেরিয়ে যেতে দেখল জেমস, কিন্তু সন্দেহ হলো হয়তো ভুল করতে যাচ্ছে ওরা। তবে নিশ্চিত হওয়ার উপায় নেই। সময়ে ঠিকই বোঝা যাবে সন্দেহটা অমূলক কিনা। সাইড ও ওক ধরে এগোচ্ছে সেলিয়া হিউস্টন। 2 ব্লক দূরে মিলার্স এম্পোরিয়ামের কাছে এসে বামে মোড় নিয়ে ভিতরে ঢুকে পড়ল। দোকানে ভিড় থাকায় কিছুক্ষণের জন্য কোনো কেরানি বা সেলসম্যান ওকে বিরক্ত করবে না বুঝতে পেরে স্বস্তি অনুভব করল। গ্রোসারি কাউন্টার হয়ে হার্ডওয়্যার সেকশনের দিকে এগোলো ও। একেবারে দরজার কাছাকাছি ওটা চীনামাটির বিশাল একটা মন্থন দণ্ড রয়েছে দরজার পাশে। সেলিয়া ভান করল সেটা গভীর মনোযোগের সঙ্গে দেখছে ওটা। সেলিয়া ভান করলো যেন গভীর মনোযোগের সঙ্গে দেখছে ওটা। সবার অগোচরে দরজা দিয়ে সটকে পড়ে লোডিং প্ল্যাটফর্মে বেরিয়ে এলো। অলস চালে সিঁড়ি ভেঙে নেমে এলো ও। তারপর গলি ধরে এগোলো। 30 গজ দূরে বাকনিতে সামনে একটা শেড চোখে পড়ল। শেডের নিচে দাঁড়িয়ে আছে কিন বিলিংস। সিগারেট টানছে সে। ভাব দেখে মনে হলো অপেক্ষায় থেকে অধৈর্য হয়ে পড়েছে, কিন্তু চোখে কৌতূহল। কাজ হয়েছে, সংক্ষেপে জানালো সেলিয়া। জিমরাফের সঙ্গে দেখা করতে বেরিয়ে গেছে জ্যাক। বোধহয় কাউকে খুঁজে পাচ্ছিল না ওরা, কারণ ম্যাটের বাড়তি ড্রাইভারদের তালিকা খুঁজতে একটু আগে অফিসে এসেছিল জেমস কারবার। ভালো কাজ দেখিয়েছ সেলিয়া, হাসি দেখা গেল বিলিংসের মুখে। খারাপ কিছু হবে না তো? কি হতে পারে? হাত সরিয়ে শ্রাগ করল মোনার্ক ম্যানেজার। 10 জন ড্রাইভার না হলে কাজটা শেষ করতে পারবে না ওরা। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে দেখলো সেলিয়া। তারপর গলির দিকে দৃষ্টি সরে গেল ওর। একেবারে মোক্ষম সময়ে পা ভাঙল ম্যাট রায়ানের। মোনার্ক যেন এই চেয়েছিল। ধীরে ধীরে বলল ও, তাকিয়ে আছে বিলিংসের দিকে। ওকে ধাক্কা দেয়া হয়েছিল, তাই না? ভাবছিলাম কখন প্রশ্নটা করবে। নির্লিপ্ত স্বরে বলল কিন। কাজটা আমি করিনি সেলিয়া, কসম খেয়ে বলতে পারবো। কাজটা কার তাও জানি না। স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকলো সেলিয়া। পিট পা ভাঙবার পর কি ঘটেছিল মনে পড়ছে আমার। গম্ভীর তীক্ষ্ণ স্বরে বলে গেল বিলিংস। আমি চাই না আমার পরম কোনো শত্রু ওভাবে মারা যাক। অজান্তে সংকুচিত হয়ে পড়ল সেলিয়া। ম্যাট রায়ানকে ধাক্কা দেয়নি বটে, কিন্তু ওর অসুস্থতার সুবিধা না নেয়ার কোনো কারণও দেখতে পাচ্ছি না। সোজা সাপটা বলল সে। তাই করব আমি। তাতে কোনো অপরাধ হবে না। পিটকে নিশ্চয় ভুলে যাওনি সেলিয়া। ধুকে ধুকে মারা গেছে বেচারা। ম্যাট রায়ান মরবে না বটে, কিন্তু ওর ব্যবসার 12টা বেজে যাবে। এই যা। খানিক থেমে দার্শনিক সুরে সে যোগ করল, তোমার ভাইকে ও খুন করেছে জানবার পরও আমার কাজ বা উদ্দেশ্য নিয়ে আপত্তি করছো? না, আপত্তি করছি না আমি, প্রায় কর্কশ্বরে বলল সেলিয়া। বরং তোমাকে সাহায্য করতে চাই। ভালো, পরশু এখানে দেখা করো আবার। গম্ভীর দৃষ্টিতে সেলিয়াকে দেখল বিলিংস। জানে ইচ্ছে করলেই মেয়েটিকে আজীবনের জন্য এভাবে আটকে রাখতে পারে। শেড ছেড়ে ধীর পায়ে গলির দিকে এগোলো সে। তার আগে আঙুল তুলে আলতোভাবে হ্যাটের কিনারা ছুলো। মেয়ে মানুষ মাত্রই অদ্ভুত চিজ, আনমনে ভাবল সে। সে সম্ভ্রান্ত ঘরের বা বাজারের মেয়ে হোক, এবং সবাইকে কেনা সম্ভব। পার্থক্য হচ্ছে দরে। 10। কাঁধে কারো হাতের স্পর্শে ঘুম ভাঙল জেমস কারভারের। চোখ মেলে তাকাতে জেনিফার রায়ানের অপূর্ব সুন্দর মুখ চোখে পড়ল। ধূসর ফ্যানেলের গাউন মেয়েটার পরনে। কাঁধের উপর ছড়িয়ে আছে সোনালি চুলের রাশি। কটের পাশে দাঁড়িয়ে আছে মেয়েটা। গালের আভা দেখে বোঝা যাচ্ছে ঘুমের রেশ কাটেনি এখনো। কি হয়েছে? উদ্বিগ্ন স্বরে প্রায় ফিসফিস করে জানতে চাইল ও। ফিসফিস করবার দরকার নেই,
পাশের কট থেকে ম্যাটের কণ্ঠ ভেসে এলো। ঘুমিয়েছি বললে ভুল হবে। যা ব্যথা জেনেও বোধ হয় ঠিকমতো ঘুমায়নি। গতকাল নিজে নাস্তা তৈরি করে খেয়েছো তুমি, জেমস। ভাবতেই খারাপ লাগছে আমার। 2:30 বাজে। ওঠো, নাস্তা তৈরি হওয়ার ফাঁকে জলদি কাপড় পরে নাও। জেনি বেরিয়ে যেতে বিছানা ছেড়ে কাপড় পরল জেমস। শুয়ে থেকে ওকে দেখছিল ম্যাট। উত্তেজনায় উজ্জ্বল দেখাচ্ছে চোখ জোড়া। আজকে যদি বেরোতে পারতাম, অন্যমনস্ক সুরে বলল সে। একটা ওয়াগন ড্রাইভ করবার বিনিময়ে $2000 খরচ করতেও রাজি আছি আমি। পায়ে বুট গলাচ্ছিল জেমস। ম্যাটের কথায় ক্ষীণ হাসল। নিজেকে ভাগ্যবান ভাবতে পারো ম্যাট। কাজ শেষ হলে হয়তো দেখবে আমার সব চুল পেকে গেছে। তার চেয়ে বরং দেখে যাও কি ঘটে। জ্যাককে বলো নিজের দিকে যেন খেয়াল রাখে। অযথা ঝুঁকি নেয়ার দরকার নেই। বিছাল দেখলেই যেন ওয়াগনের আশাবাদ দিয়ে লাফিয়ে জীবন বাঁচায়। কথাটা এরই মধ্যে 2বার বলেছি ওকে। বেশ, বুড়ো খোকা, তোমার উপর সব ছেড়ে দিয়ে নিশ্চিন্ত থাকবার চেষ্টা করব। স্মিথ হেসে বলল ম্যাট। আশা করি এখানে থেকেই সব খবর পেয়ে যাব। পিউতে এমন এক শহর যেখানে খবর বাতাসের আগে ছড়ায়। ম্যাটের কটের পাশে এসে দাঁড়ালো জেমস। হাত বাড়িয়ে পার্টনারের চুল এলোমেলো করে দিল। নিশ্চিন্তে ঘুমাও ম্যাট। জেগে দেখবে চায়না বয়ের কন্টাক্ট পেয়ে গেছো তুমি। আশা করি খবরটা দ্রুত সুস্থ করে তুলবে তোমাকে। তাই যেন হয়। রান্নাঘরে এসে খাবার টেবিলে বসলো জেমস। ওর উল্টো দিকে বসেছে জেনি, সামনে কফির পেয়ালা। এর আগে মেয়েটিকে এতটা সুন্দর মনে হয়নি, ভাবল জেমস। হয়তো আজকের উত্তেজনার কারণে। ভীত বা সন্তুষ্ট নয়, বরং আত্মবিশ্বাস দেখাচ্ছে জেনিকে। তার কিছুটা যেন ওর মধ্যে সঞ্চারিত হয়েছে। সত্যি কি জিম রাফকে পাবে তোমরা? উদ্বিগ্ন স্বরে জানতে চাইল জেনি। সব ঘটনা খুলে বলল জেমস। যা শুনেছি মোটামুটি আস্থা রাখা যায় লোকটার উপর, শেষে বলল ও। দেখতে একেবারে সাধারণ বা বুড়ো মনে হলেও যথেষ্ট সমর্থ আর শক্তিশালী সে। নিজের ওয়াগনের ব্যাপারে দুর্বলতা আছে ওর। জানিয়েছে আগে ওয়াগনটা এক নজর দেখতে চায়। সেজন্য রাতে ওর শ্যাকের কাছে ওয়াগনটা রেখে এসেছি আমরা। এতে কিছু সময়ও বাঁচবে বোধ হয়। তাহলে নিশ্চয় সফল হব আমরা জেমস। অন্য ড্রাইভারদের চিনি আমি। কঠিন মানুষ ওরা। প্রচুর ডিং করে। সামান্য কারণে ঝগড়া বা মারপিট করে, কিন্তু বিশ্বস্ত সবাই। ম্যাটকে পছন্দ করে ওরা। তোমাকেও করে। জ্যাক তো তোমার কথায় মরতেও রাজি। অজান্তে লাল হয়ে গেল জেমসের মুখ। দৃষ্টি নামিয়ে থালার দিকে তাকালো। হয়তো তাই করতে হবে ওর। শুকনো কণ্ঠে বলল ও। হেসে উঠল জেনি। প্রশংসা শুনতে ঘৃণা করো তুমি, তাই না? আসলে জিনিসটা খুব বেশি পাইনি। তাহলে এখনই একটা পেয়ে যাবে। গত রাতে ম্যাট যখন আহত হলো, তোমার চোখে দ্বিধা দেখেছি আমি। ওয়েস্টার্নের বিপদের সময় হাল ধরতে হবে এই বাস্তবতার নিরিখে নিজের যোগ্যতা সম্পর্কে নিশ্চিত ছিল না। আত্মবিশ্বাসও ছিল না, বরং নিজেকে অবাঞ্ছিত ভেবেছ। সাহস দেখিয়েছ তুমি। অজ্ঞতা প্রকাশ না করে সমস্যাগুলো মোকাবেলা করবার চেষ্টা করেছ। সেজন্য ধন্যবাদ। লাজুক হাসি দেখা গেল জেনির মুখে। সবুজ চোখে গভীর অর্থপূর্ণ চাউনি। আর আমাকে নিয়ে দুশ্চিন্তা করো না। ঠিকই আছি আমি এখন। শেষ পর্যন্ত সফল হব আমরা। তবে কালকের দিনটা আমাদের সবার জন্যই খারাপ গেছে। চোখ তুলে জেনির দিকে তাকালো জেমস। বুঝতে পারল টকটকে লাল হয়ে গেছে ওর মুখ। দৃষ্টি নামিয়ে ফের থালার দিকে তাকালো, কিন্তু তাতেও অস্বস্তি যাচ্ছে না বুঝতে পেরে পার দিকে চলে গেল ওর দৃষ্টি। ভরকে দিয়েছি নাকি তোমাকে? হালকা চালে জানতে চাইল জেনিফার রায়ান। স্মিথ হেসে মাথা নাড়ল জেমস। কিছুটা হলেও ভয় পাচ্ছি, আমার কাছে তোমার প্রত্যাশার কারণে। কথাটা শেষ করল না ও। রান্নাঘর থেকে বেরিয়ে ম্যাটের কামরায় চলে এলো। বিদায় নিয়ে বেরিয়ে এলো মিনিট খানেক পর। সিঁড়ি ধরে নামবার সময় ঘুরে তাকালো পিছনে। দেখলো লণ্ঠন হাতে দরজায় দাঁড়িয়ে আছে জেনি।
ওর উদ্দেশ্যে হাত নাড়ল মেয়েটা। পাল্টা হাত নাড়ল জেমস, যদিও অধীর, অস্থির এবং বিরক্ত হয়ে আছে। ওয়াগন ইয়ার্ডে চোখ রাখতে মন ভালো হয়ে গেল ওর। বেশ কয়েকটা লণ্ঠন জ্বলছে। 5টা ওয়াগন আর 9জন ড্রাইভারকে দেখতে পেল, বাকি 4টা ইউনিয়ন বিলিংসের কাছে এবং সর্বশেষটা জিম রাফের বাড়ির আঙিনায়। চায়না রয়ের রাস্তায় শহর ছাড়িয়ে কয়েকশো গজ এগোলে জীর্ণ শ্যাকটা চোখে পড়ে। মিউলগুলোকে নিয়ে আগেই বেরিয়ে গেছে হসলার আর ফিল গ্রাইমেস, সঙ্গে কয়েকজন ক্রু। বাকি 5 ওয়াগনে জুড়বে। ভিড় করে জ্যাক রাইলির কথা শুনছিল সব ড্রাইভার। জেমস এগিয়ে যেতে ওকে উষ্ণ অভ্যর্থনা জানালো সবাই। দীর্ঘদেহী নতুন বসকে পছন্দ করে এরা, কারণ বেহুদা কোনো প্রশ্ন করে না সে। সমীহ করে সবাইকে, এমন আচরণ করে যেন তারা এক একটা মেউল নয়। অথচ বেশিরভাগ টিমস্টারই মালিকের কাছ থেকে দুর্ব্যবহার পেতে অভ্যস্ত। জেমস কারভার স্বল্পভাষী মানুষ, কিন্তু তার বন্ধুত্বপূর্ণ চাউনির পিছনে এমন একটা জিনিস আছে যে কেউ মৃদুস্বরে কথা বলে তার সঙ্গে। রওনা দেয়া যাক, বলল জেমস। এক লাইনে দাঁড় করাবে সব ওয়াগন। জ্যাক, আমার সঙ্গে জিম রাফের শ্যাকে যাবে তুমি। নিজের ঘোড়ায় চেপে রওনা করলো। পিছনে ওয়াগন নিয়ে অনুসরণ করছে জ্যাক। ধীর গতির প্যারেডটা মূল রাস্তা ধরে শহরের দক্ষিণে এগোলো। পুরো একদিনের বিশ্রাম পেয়েছে মিউলগুলো, ছুটতে উন্মুখ হয়ে আছে। প্রতিটি লিড মিউলের কলারের সঙ্গে একটা করে লণ্ঠন ঝুলছে। আবছা আলো ছড়িয়ে দিচ্ছে খানাখন্দে ভরা রাস্তায়। যাত্রাটাকে মনে হচ্ছে ভুতুরে। পিছন ফিরে তাকালো জেমস। এক লাইনে চলতে থাকা ওয়াগনগুলোকে দেখে ওর মনে হলো দৈত্যাকার 5টা প্রাণী ফিউনেরাল যাত্রায় অগ্রসর হচ্ছে। শহর ছাড়িয়ে কিছু দূর আসবার পর মিলের রাস্তা থেকে পাশের টেইলে সরে পড়ল জেমস। ওয়াগন নিয়ে ওর পিছু নিল জ্যাক। জিম রাফকে চায়নার বয়ের টেইল সম্পর্কে আগাম ধারণা দিতে হবে। সেজন্যই জ্যাক রাইলিকে সঙ্গে আসতে বলেছে জেমস, কারণ এর আগে কখনো চায়না বয়ে যায়নি হাফ ব্রিড। টেইলের বিপজ্জনক জায়গাগুলো সম্পর্কে বিশদ জানানোর জন্য সম্ভবত জ্যাকই উপযুক্ত লোক। খানিক এগোনোর পর দূর থেকে জিম রাফের আঙিনায় লণ্ঠনের আলো চোখে পড়ল। জেমস ধারণা করল ফিল গ্রাইমেস আছে ওখানে। হার্নেসে মিউল জুড়ছে বোধ হয়। কাছে যাওয়ার পর দেখা গেল সত্যি মিউলগুলোকে জোড়া হয়েছে ওয়াগনে, যাত্রার জন্য একেবারে তৈরি হয়ে আছে। তস্ত পায়ে ওর দিকে এগিয়ে এলো গ্রাইমেস। এদিকে এসো, দেখো অবস্থা, ত্যক্ত স্বরে বলল সে। স্যাডল ছেড়ে নামলো জেমস। কেন জানে না, কিন্তু অস্বস্তি অনুভব করছে। হসলারকে অনুসরণ করে শ্যাকের ভিতরে ঢুকলো। ফিলের নির্দেশ করা কামরায় চোখ রাখতে বিতৃষ্ণায় ভরে গেল মন। একমাত্র ব্যাংকে নাক ডেকে ঘুমাচ্ছে জিম রাফ। ব্যাংকের পাশের টুলের উপর কাত হয়ে পড়ে আছে একটা জগ। সারা ঘরে সস্তা হুইস্কির কটু গন্ধ। পুরো 1 বালতি পানি ঢেলেছি ব্যাটার মাথায়। অধৈর্য স্বরে বিরক্তি প্রকাশ করলো ফিল গ্রাইমেস, কিন্তু একেবারে টাল হয়ে আছে ও। বাইরে ওয়াগন থামবার ক্ষীণ শব্দ কানে এলো। ব্যাংকের দিকে এগোলো জেমস। কাছে গিয়ে ঝুঁকে পড়ল জিম রাফের উপর। তারপর প্রচণ্ড চর কষল হাফ ব্রিডের গালে। নাক ডাকা বন্ধ হয়ে গেল, তবু এক চুল নড়ল না লোকটা। শরীরের গঠন দেখে বোঝা যায় একসময় বিশালদেহী মানুষ ছিল সে, কিন্তু ক্রমশ শুকিয়ে আসছে সবল মাংসপেশি। সম্ভবত স্বভাবও বদলে গেছে শেষ বয়সে এসে, কারণ লোকটির মুখে এক ধরনের প্রসন্ন ল্যাম্পটো চোখে পড়ছে ওর। ভিতরে ভিতরে শীতল রাগ অনুভব করছে জেমস। গায়ের জোরে জিম রাফকে উঠে বসতে বাধ্য করলো, ধরে রাখলো যাতে পড়ে না যায়। দুহাতে চেপে ধরল রাফের কাঁধ। ঝুলে আছে লোকটার মুখ। চোখ তুলে তাকানোর স্পৃহা দেখা গেল না তার মধ্যে।
পিছনে খিস্তি করে উঠল জ্যাক রাইলি। শুনতে পেল জেমস। জীবনে এর চেয়ে নোংরা খিস্তি শোনেনি ও। হাফ বিরিনের উপর চড়াও হলো জ্যাক। নোংরা শার্টের কলা চেপে ধরে অনায়াসে মেঝে থেকে তুলে ফেলল তাকে। ঝুলিয়ে রাখলো কিছুক্ষণ। রীতিমতো ঝাঁকাচ্ছে ক্ষীণ দেহটাকে। কিন্তু যে জন্য এত অত্যাচার বিন্দুমাত্র সাড়া পাওয়া গেল না। বিরক্ত হয়ে রাফকে ছেড়ে দিল জ্যাক। রাস্তার মতো বস্তার মতো হুড়মুড় করে মেঝের উপর পড়ল শরীরটা। ঈশ্বর, এখন কি করব আমরা? জেমসের দিকে তাকালো জ্যাক। চোখে শঙ্কা আর হতাশা। হারামজাদা আমাদের ডুবিয়ে ছেড়েছে। নয় ওয়াগন নিয়ে কাজটা করা সম্ভব জ্যাক? মাথা নাড়ল সে। 400 টন আকরিক শিপমেন্ট করতে হলে ন্যূনতম 10টা ওয়াগন চাই। তুমি হিসাব করে বের করেছ। দক্ষ না হোক, চাইলেই পাওয়া যাবে এমন কোনো ড্রাইভারও নেই, তাই না? নীরবে মাথা ঝাঁকালো বিশাল দেহি টিম স্টার। মুহূর্তের জন্য জিম রাফের দিকে তাকালো জেমস। নির্জীব মস্তিষ্ক আর ক্ষয়ে আসা মাংসের মাংসের কোথাও লুকিয়ে আছে লোকটির সামর্থ্য। কিন্তু আপাতত ওদের কোনো কাজে আসবে না, বরং বিপর্যস্ত দেখাচ্ছে তাকে। রীতিমতো করুণা হচ্ছে। নাক ডাকবার পাশাপাশি মুখের কোণ দিয়ে লালা ঝরতে শুরু করেছে। অলৌকিকভাবে উঠে দাঁড়াতে পারলেও চায়না বয়ে যেতে পারবে না সে। অদম্য একটা জেদ চেপে বসল জেমসের মনে। নীরব ক্ষরণ শুরু হলো। মুহূর্তের মধ্যে মানসপটে ভেসে উঠল ম্যাট আর জেনের মুখ। 70 বছরের এক বৃদ্ধ। একসময় হয়তো শক্তিশালী ছিল, কিন্তু সব সামর্থ্য ফুরিয়ে গেছে এখন। নিজের অজান্তে ওয়েস্টার্নকে ডুবিয়ে ছেড়েছে সে। আর ও এই দুঃসময়ে সেফ দর্শক। কঠিন হৃদয়ের অদম্য এক টেকসান। অথচ কিছুই ফুরিয়ে যায়নি ওর। আচমকা সিদ্ধান্তে পৌঁছে গেল জেমস। জ্যাকের দিকে তাকিয়ে শান্ত স্বরে ঘোষণা করল, ওর ওয়াগন আমিই চালাবো। কিছুক্ষণের জন্য থমকে গেল জ্যাক। নীরবের সামনে দাঁড়ানো জেদি লোকটির সম্ভাবনা বিচার করল। বুদ্ধি, সাহস বা প্রেরণা কোনোটার অভাব নেই, কিন্তু আসল জিনিসটা নেই তার, অভিজ্ঞতা। তারপরও আনমনে ভাবছে জ্যাক রাইলি, এ মুহূর্তে ভাগ্যের খানিকটা সহায়তা দরকার ওদের, এবং এই লোকটি বোধহয় ভাগ্যবান। বেশ, নিরুত্তাপ স্বরে বলল জ্যাক রাইলি। গম্ভীর মুখে হাসি ফুটল শেষে। নষ্ট করবার মতো সময় নেই আমাদের। চলো জেমস, গুড লাক, বলে দরজার দিকে এগোলো সে। সূর্য উঠবার আগেই দীর্ঘ দুর্গম ঢালু টেইল পাড়ি দিয়ে চায়না বয়ে পৌঁছে গেল ওরা। সবার সামনে আছে জ্যাক, ঠিক পিছনে জেমস। নীরব হয়ে আছে ও। জ্যাকের পরামর্শগুলো মনে রাখবার চেষ্টা করছে। অন্যদের আস্থা আর প্রত্যাশা ভারী একটা পাথরের মতো চাপ সৃষ্টি করেছে মনে। চায়না বয়ের টেইলের মুখে সব ওয়াগন নিয়ে একত্রিত হয়েছিল ওরা। জিম রাফের বদলে জেমসকে ওয়াগন চালাতে দেখে সমীহের দৃষ্টি ফুটে উঠেছিল অন্যদের চোখে। নীরব বিস্ময় নিয়ে জেমসকে দেখছিল ওরা। মিনিট খানেক পর সবাই হাততালি দিয়ে সহাস্যে উৎসাহ জুগিয়েছে ওকে। ওর সাফল্য কামনা করেছে। ততক্ষণে অবশ্য সবারই জানা হয়ে গেছে জিম রাফের ব্যর্থতার কথা। ওকে পছন্দ করে লোকগুলো, চাই কাজটা সম্ভব করুক জেমস। যদিও কেবল জ্যাকি বিশ্বাস করে কাজটা ওর পক্ষে হয়তো সম্ভব। ড্রাইভারদের প্রেরণা উৎসাহিত করেছে ওকে, যদিও সেটার পরিমাণ সামান্যই। বাস্তবে এদের 10 ভাগের 1 ভাগ অভিজ্ঞতাও নেই ওর। ভাবনা বাদ দিয়ে টেইলের দিকে নজর দিল জেমস। সামনে জ্যাকের ওয়াগনের মিউলের খুরের আঘাতে ওরা ধুলোর ভিতর দিয়ে আবছাভাবে রুক্ষ টেইল চোখে পড়ছে। ঠিক ওর পিছনেই ছোটখাটো কঠিন প্রকৃতির মানুষ বিল গার্নির ওয়াগন। সমানে মিউলগুলোর উদ্দেশ্যে অশ্রাব্য খিস্তি করছে সে। শুরুতে টেইলটা অবশ্য এত দুর্গম ছিল না। কয়েকশো ফুট উপরে উঠবার পর বাঁক আর খাড়া ঢালের শুরু হয়েছে। দুপাশে পাহাড়ের শরীর গ্যানিটের তৈরি। কোনো রকম গাছই জন্মেনি। শুধু কয়েকটা খর্বাকৃতির সিরার রয়েছে মাঝে মধ্যে। গতকালের মতো গরম পড়ছে।
তেতে উঠেছে মাটির উপর সবকিছু। স্যাডেলে বসে থেকে টেইলের প্রতিটি বাঁক, ঢাল আর দীর্ঘ মেসার মতো সমতল পথগুলো জরিপ করল জেমস। মাঝে মধ্যে শুরু হয়ে এসেছে মাঝে মধ্যে সরু হয়ে এসেছে টেইল। পাশে গভীর খাদ ক্যানিয়নের তলায় নেমে গেছে। কখনো কখনো দুপাশে কিছুটা নিচু জায়গা রয়েছে। সামনে পাহাড়ের কোণে বাঁকের পর আবার চড়াইয়ের শুরু। উচ্চতা বাড়বার সঙ্গে সঙ্গে সরু হয়ে গেছে টেইল, এবং সবশেষে রিজের চূড়া থেকে খাড়াভাবে নেমে গেছে দুই ক্যানিয়নের মাঝখানের সংকীর্ণ পথ ধরে। চওড়া বাঁকটা পেরিয়ে এলো জেমস। মোটামুটি সোজা রাস্তা দেখতে পেল। সবচেয়ে বিপজ্জনক জায়গাটা খুঁজে বেড়াচ্ছে ওর অস্থির দৃষ্টি। জায়গাটার কথা বলে দিতে হলো না ওকে, এক নজর দেখেই বুঝতে পারল। সিলেটের তৈরি এ জায়গাটাকেই ভয় পায় সব ড্রাইভার।